নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্প যা বললেন তাতে হয়তো বাংলাদেশের যিনি অন্তর্বর্তী উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তার হয়তো আজকে রাতের ঘুম নষ্টও হয়ে যেতে পারে। কারণ সকালবেলায় ভারত এবং আমেরিকার এই যৌথ সাংবাদিক সম্মেলনের পরেও আমি বাংলাদেশের মিডিয়াগুলো তন্ন তন্ন করে খুঁজছিলাম, যারা সকাল থেকে রাত ভারত এবং নরেন্দ্র মোদীর মুন্ডুপাত না করে পানি গ্রহণ করেন না, তারা ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য কিন্তু প্রথম সারি সংবাদ মাধ্যমগুলো একেবারে এড়িয়ে গেছে। কোনো জায়গায় এর একটা লাইন পর্যন্ত নেই এবং অন্যরা ঠিক বুঝে উঠতে পারছে না। এবং এখনো পর্যন্ত এই প্রতিবেদন আমি যখন পর্যন্ত করছি, বাংলাদেশের তরফ থেকে কিন্তু কোনো স্টেটমেন্ট আসেনি। অর্থাৎ মোদি এবং ট্রাম্পের বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা, তার আগামী দিন কিভাবে তাদের ওপর যে চাপটা আসবে, সেটা কিন্তু ইউনূস বাহিনী এখনো ঠিক বুঝে উঠতে পারছে না। হ্যাঁ, আপনারা শুনে নিন যে ডোনাল্ড ট্রাম্প ঠিক কি বললেন। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved in regime change during the Biden administration, and then Mohammed Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? Soros, and what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. আপনারা শুনলেন ডোনাল্ড ট্রাম্প সরাসরি যেটা বললেন, আই উইল লিভ বাংলাদেশ টু দ্য প্রাইম মিনিস্টার। অর্থাৎ বাংলাদেশের কি অবস্থা দেখার ভার তিনি নরেন্দ্র মোদীর ওপরেই ছেড়েছেন। এখানে আরেকটা পোর্শন আছে, সেখানে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ডিপ স্টেটের কোনো ভূমিকা, সেটা কিন্তু উনি নাকচ করে দিয়েছেন, যে এখানে ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই। কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, দ্বিতীয় হচ্ছে যে বিষয়টা, যে বাংলাদেশ দেখার ভার তিনি নরেন্দ্র মোদীর ওপর ছেড়ে দিয়েছেন। এই যে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মিটিং, সেটা কিন্তু যেটা দেখা গেল, সেটা হচ্ছে ভারত এবং আমেরিকা যে পারস্পরিক বন্ধুত্ব আরো দৃঢ় হবে। অলরেডি ভারতকে শুধুমাত্র বাণিজ্যের দুই দেশের আদান প্রদান নয়, ভারতকে পর্যন্ত তারা F-35 যুদ্ধ বিমান, সেটাও কিন্তু ভারতকে তারা দেবে। এখনো শুল্ক কি হবে বা না হবে, সেটা পরবর্তীকালে ঠিক হবে পারস্পরিক আলোচনার মাধ্যমে। এবং এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে, সেখানেও কিন্তু নরেন্দ্র মোদীকে পাশে নিয়ে ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান ব্যক্ত করছেন এবং নরেন্দ্র মোদী তার অবস্থান বলছেন। অর্থাৎ ভারত যে একটা শক্তিশালী দেশ, সেটা আজকে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর বারবার করেই সেটা সামনে চলে আসছে। এবং এই যে ট্রাম্পের মিটিংয়ে বাংলাদেশ ইস্যু যে আলোচনায় উঠেছে, সেটা পরবর্তীকালে পরিষ্কার করে দিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তিনি কি বলেছেন আপনাদের আমি একটু পড়ে দিচ্ছি। On what we make of the statement on Bangladesh, this was a subject that was discussed between the two leaders, and the Prime Minister shared his views. Indeed, his concern with regard to recent development in Bangladesh and how India sees the situation. বাংলাদেশে যা হয়েছে সেটা স্বাভাবিকভাবেই আমেরিকা জানে, কারণ এখানে দাঁড়িয়ে আপনাদের মনে আছে জয়শঙ্কর যখন গিয়েছিলেন, তিনি বলেছিলেন বাংলাদেশের বিষয় মার্কিন যিনি বিদেশ সচিব আছেন তার সাথে কথা হয়েছে। এবার নরেন্দ্র মোদী যাওয়ার পর তুলসী গেবার্ড তার সাথে মিট করেছিলেন, আমেরিকার NSA তার সাথে মিট করেছিলেন। ফলে বাংলাদেশ নিয়ে সবিস্তারে কথা হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পও সেটা সম্পর্কে অবহিত। তারপর তারা বলেছেন ওই বিষয়টা নরেন্দ্র মোদী দেখে নেবেন। তাহলে বোঝাই যাচ্ছে যে এটা বাংলাদেশের ওপর কতটা চাপ সৃষ্টি করবে। যখন ডেমোক্র্যাটরা ছিলেন, তখন ইউনূস যে সাপোর্ট পেয়েছিলেন, মোহাম্মদ ইউনূস, খুব স্বাভাবিকভাবেই তারা এই সাপোর্টটা রিপাবলিকানদের সবাই পাবেন না, এটা পরিষ্কার। ডোনাল্ড ট্রাম্প
যখন হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছিল সে ভোটের আগে উনি এক স্যান্ডেলে পোস্টও করেছিলেন। এবার উনি সরাসরি যেটা বললেন নরেন্দ্র মোদী বিষয়টা দেখে নেবেন। অর্থাৎ দক্ষিণ এশিয়ায় একটা বিষয় স্পষ্ট যে ভারতকে তাদের পরম মিত্র বলে মনে করে আমেরিকা। এর ফলে বাংলাদেশ, চীন বা পাকিস্তান তাদের কাছে কিন্তু এটা একটা চাপ হিসাবে কাজ করবে। এবং বাংলাদেশের বর্তমান যা সিচুয়েশন সেটা নিয়ে কিন্তু তাদের মধ্যে আলোচনা হয়েছিল। বর্তমান সিচুয়েশনে দুটো বিষয় আছে, একটা হচ্ছে সংখ্যালঘুদের ওপর নির্যাতন এবং আরেকটা হচ্ছে টেরোরিস্ট হাব হয়ে ওঠা, এবং সেটা পাকিস্তানের সাপোর্ট নিয়ে, আইএসআই এর সাপোর্ট নিয়ে ভারত বিরোধিতার কাজে লাগানো, নর্থ ইস্টকে ডিস্টার্ব করা, সেটা কিন্তু গাবার্ডের সাথে, তুলসী গাবার্ডের সাথে মিটিংয়েও সেটা উঠেছে। এরপর বাংলাদেশের তরফে কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখিনি যে সরকারিভাবে যে কোনো স্টেটমেন্ট দিতে। মানে আগে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ যখন ধানমন্ডিতে মুজিবুর রহমানের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো তখন ভারতের স্টেটমেন্টের তারা বিরোধিতা করেছিল। তখন ভারতের স্টেটমেন্টের বিরোধিতা করে তারা বলেছিল যে তাদের দেশের বিষয় ভারত কিভাবে মন্তব্য করে, তখন তারা এই কথাটা বলেছিল। কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের বিষয়ে নরেন্দ্র মোদীকে দেখার ভার দেওয়ার পরেও কিন্তু বাংলাদেশ একেবারে স্পিকটি নট। শুধু বাংলাদেশের উপদেষ্টা নয়, স্পিকটি নট বাংলাদেশের মিডিয়াগুলো, তারা সকাল থেকে রাত পর্যন্ত ভারত বিরোধিতায় মত্ত থাকে। তারাও ঠিক বুঝে উঠতে পারছে না যে জলটা কোথা থেকে কোথায় গড়িয়ে যাচ্ছে। কারণ পদ্মার জল এখন কিন্তু হুড় করে এই বৈঠকের পর গড়াতে শুরু করবে। এখানে মোহাম্মদ ইউনূস কি করছেন এই অবস্থায় দাঁড়িয়ে? উনি কি চুপচাপ বসে আছেন? না, উনিও চুপচাপ বসে নেই। উনি ট্রাম্পকে ধরার জন্য বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে ধরার জন্য একটা যে পথ দিচ্ছেন, চলুন আজকে আমরা সেই পথটা নিয়েও আলোচনা করি। মোহাম্মদ ইউনূস চেষ্টা করছেন এখন ইলন মাস্ককে ধরার। আর কি ব্যবসায়ী যে ইলন মাস্ক, তার সাথে বাংলাদেশের দরজা উনি খুলে দিতে চাইছেন। বৃহস্পতিবার মোহাম্মদ ইউনূসের সঙ্গে ইলন মাস্কের একটা ভিডিও আলোচনা হয়। প্রথম আলোয় প্রতিবেদনটা আপনাদের আমি পড়ে দিচ্ছি যে ইউনূস আর ইলন মাস্কের যে ভিডিও আলোচনা হয়েছে সেখানে কি লেখা হয়েছে। প্রথম আলো বলছে বাংলাদেশের পক্ষে রোহিঙ্গা সংকট এবং অগ্রাধিকার ইস্যু বিষয়ক উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান, প্রধান উপদেষ্টা কার্যালয়ের SDGC বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং স্পেস এক্স এর পক্ষে ভাইস প্রেসিডেন্ট লয়েন ড্রেয়ার এবং গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইসার রিচার্ড গ্রিফিথ উপস্থিত ছিলেন। তাদের কথোপকথনে অধ্যাপক ইউনূস এবং ইলন মাস্ক স্টারলিং, যেটা ইলন মাস্কের সংস্থা, স্যাটেলাইট যোগাযোগ বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী গ্রামীণ ও পিছিয়ে পড়া নারীদের প্রত্যন্ত অঞ্চলে রূপান্তরের উপর ভূমিকায় জোর দেন। অর্থাৎ তারা ওই স্টারলিংকে বাংলাদেশে নিয়ে আসতে চাইছেন। এইটা তাদের এখন 1 পয়েন্ট প্রোগ্রাম। তারা ভাবছেন বোধহয় যে কিভাবে যদি স্টারলিংকে নিয়ে আসা যায়, স্টারলিংকে ব্যবসার জন্য খুলে দেওয়া যায়, তাহলে হয়তো ইলন মাস্ককে ধরে একটা ইউনূস চেষ্টা করবেন ট্রাম্প পর্যন্ত পৌঁছানো। ট্রাম্প ব্যবসায়ী মানুষ, ট্রাম্প সবসময় নিজের ডিল বোঝেন, আমেরিকা ফার্স্ট এই নীতিতে তিনি বিশ্বাস করেন। এবং সেখানে অধ্যাপক ইউনূস বলেছেন স্টারলিং হবে গ্রামীণ এবং গ্রামীণ ফোনের একটি সম্প্রসারণ, যা গ্রামের নারী ও যুবকদের বিশ্বের সঙ্গে সংযুক্ত করার পথ প্রদর্শক হতে পারে। জবাবে ইলন মাস্ক দারিদ্র্য বিমোচনে এবং এর বৈশ্বিক প্রভাব স্বীকার করে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেলের প্রশংসা করেন। প্রথম আলোয় যে ভাষা আছে আমি সেই ভাষাটাই আপনাদের পড়ে শোনালাম। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আপনাদের মনে আছে হয়তো যে একটি বিদেশি একটি সংবাদ মাধ্যমের সঙ্গে ইউনূস সরাসরি বলেছিলেন যে তার রিপাবলিকানদের সঙ্গে খুব একটা ভালো পরিচয় নেই, কিন্তু তিনি চেষ্টা করছেন যে রিপাবলিকানদের সঙ্গে রিলেশন ভালো করা। ইউনূস ব্যবসায়ী মানুষ,
উনি একদিকে গ্রামীণ ব্যাংক চালিয়েও ব্যবসায়ী না হলে ডেমোক্র্যাটদের নির্বাচনী প্রচারে তিনি প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। তাই ইউনূস এবার ইলন মাস্ককে ধরে রিপাবলিকানদের সঙ্গে আরো সম্পর্কটা দৃঢ় করতে চান, চেষ্টা করছেন। কিন্তু যে গতিতে আজকে ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বৈঠক হলো এবং সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হলো এবং দুই দেশের গভীরতা কতটা নিকট সেটা সামনে চলে এলো এবং মোদীকে বাংলাদেশ দেখার ভার দিলেন ডোনাল্ড ট্রাম্প, একথা নিশ্চিত রাতের ঘুমটা আর নিশ্চিন্তে ঘুমাতে পারবেন না মোহাম্মদ ইউনূস। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।